জি স্যার। আমাকে শোনা যায় না? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি হর্টিকালচারের ডক্টর রেজাউল করিম। তোমাদের এখন মনে হয় হর্টিকালচার ক্লাস, তাই না? জি স্যার। ওকে। এর আগে মনে হয় তোমার হাবিবুর রহমান স্যার ক্লাস নিয়েছেন, তারও আগে নিয়েছেন আমাদের আব্দুর রহিম স্যার। জি স্যার। তো আজকে আমি তোমাদের ক্লাস নিব এবং তোমাদের সাথে মনে হয় আমাদের বা আমার বিশেষ করে দেখা হওয়ার সুযোগ হয়নি। তোমরা জানুয়ারি জুন 2020 2020 ইয়ারে, তাই না? সুতরাং তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। তোমরা সবাই আছো কেমন? স্যার ভালো। ভালো আছি। স্যার আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি। তোমাদের দোয়ায় আল্লাহর রহমে আছি আর কি, ভালো আছি। এটা নিয়ে অনেক পীড়াদায়ক অনেক সময় চলে যাচ্ছে আমাদের। তারপরে জীবনটাকে সহজ করে নিতে হবে, আমরা সহজভাবে চিন্তা ভাবনা করবো আর কি। আমাদের অনেক লিমিটেশন, তারপরে তোমাদের ক্লাস আগিয়ে নিতে হবে। আগিয়ে নেওয়ার কারণে আমরা যতটুকু পারি এইখানে হতে কিছু দেখাবো, লেকচার দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি কিছু বুঝতে চাও আমাকে প্রশ্ন করবা। অন্যান্য স্যারদের মতো বা আমাদের যেটা ইনস্ট্রাকশন আছে যে আমরা ক্লাস নোটগুলো দিয়ে দেবো তোমাদের হ্যান্ড আউট, যেটা তোমাদের জন্য ফাইনালি তোমাদের সাফিসিয়েন্ট হবে। আমাকে যদি শুনতে না পাও তাহলে মাঝে মধ্যে বলবা যে স্যার একটু জোরে বলেন আর কি। যেহেতু প্রথম ক্লাস, সাউন্ড হয়তো আস্তে আস্তে বাড়বে, এই মুহূর্তে হয়তো অল্প আছে। আমাকে কি শুনতে পাও তোমরা? জি স্যার। আচ্ছা, যদি শুনতে জি পাও স্যার। তাহলে সরাসরি আমার ক্লাসে চলে যাই যে আমি আসলে কি পড়াবো, কোন পোরশন কতটুকু পড়াবো। আমাদের অনেক হর্টিকালচারাল ক্লাস হয়ে গেছে বাই দিস টাইম। এইরকম একটা টপিকস আছে যে টপিকসটা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। সেটা হলো কি যে আমাদের ক্রপ আছে, ক্রপ থাকার পর আমরা একেবারেই ক্রপ গ্রো করি। ক্রপ গ্রোয়িং এর বিভিন্ন ফ্যাক্টর তোমরা পড়েছো, হাউ টু গ্রো ক্রপ অর কাল্টিভেট ক্রপস, স্পেসিফিক্যালি হর্টিকালচারাল ক্রপস। এরপরে আমাদের একটা আছে, একেবারে শেষের দিকে আমাদের ক্রপ হারভেস্ট করতে হবে এবং এই হারভেস্টিংটা কেমন হবে এবং এই ক্রপস গুলো আমরা কিভাবে হ্যান্ডেলিং করব। হ্যান্ডেলিং বলতে বোঝায় হারভেস্টিং টু আপ টু কনজাম্পশন পর্যন্ত যে সমস্ত তোমার অ্যাক্টিভিটি গুলা জড়িত থাকে সেগুলোকে আমরা হ্যান্ডেলিং বলবো আর কি। তো তোমরা জানো যে হর্টিকালচারাল ক্রপস বলতে তোমরা বাই দিস টাইম জানাছো যে হর্টিকালচারাল ক্রপস, তোমার হর্টিকালচারের সংজ্ঞা হিসেবে এরকম ছিল: হর্টিকালচার মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য ব্রাঞ্চ of agriculture deals with intensively cultured plant, তারপরে directly used by man for food, for medicinal purpose or for aesthetic gratification। অর্থাৎ এগ্রিকালচারের এমন একটা শাখা যে শাখায় তোমার ইন্টেন্সিভলি তোমার টেক কেয়ার করা হয়। যেমন এর আগেই সম্ভবত তোমাদের অ্যাগ্রোনমি ক্লাস ছিল, তাই না? আমার সাথে একটু রেসপন্স করবে, খুব বেশি না, অল্প জি বিস্তর স্যার। রেসপন্স। জি জি স্যার। স্যার। আচ্ছা, অল্প বিস্তর রেসপন্স করলেই হবে। অ্যাগ্রোনমি ছিল। তো আসলে ক্রপ বলতে ক্রপ সায়েন্স বোঝায়। একটা হচ্ছে আমাদের ক্রপ গুলাকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে হর্টিকালচারাল ক্রপ ইন ব্রড সেন্স, আর একটা হচ্ছে তোমার অ্যাগ্রোনমিক ক্রপস। অ্যাগ্রোনমিক ক্রপস বলতে মেইনলি তোমার দানা বা গ্রেন ক্রপস, পালস ক্রপস, অয়েল সিড ক্রপস, এইগুলো। আদার দেন তোমার কিছু হর্টিকালচারাল ক্রপস আছে। হর্টিকালচারাল ক্রপস গুলো আমরা কিভাবে ক্রপ থেকে আলাদা করলাম, যে এদেরকে আমাদের ইন্টেন্সলি কাল্টিভেট বা গ্রো করতে হবে, রাইট?
ইন্টেনসিভ বলতে আমরা বুঝি, এখন আমরা খুবই পপুলার আইসিইউ সম্পর্কে, তাই না, যে ইন্টেনসিভ কেয়ার ইউনিট, অর্থাৎ আমাদের ইন্ডিভিজুয়ালি ক্রপগুলোর যত্ন নিতে হয়। যেমন হর্টিকালচারের বিভিন্ন ব্রাঞ্চ সম্পর্কে তোমাদের আলোচনা হয়েছে। আমি যদি তোমাদের বলি, এই সময় বিভিন্ন ধরনের শীতকালীন যে সবজি পাওয়া যাচ্ছে, তাই না, বা ফুল পাওয়া যাচ্ছে, এগুলো প্রত্যেকটা যদি তোমরা একটু খেয়াল করো, দেখবা যে এগুলোকে তোমার ইন্টেনসিভ অর্থাৎ ইন্ডিভিজুয়াল ক্রপস তোমার যত্ন নেওয়া হয়। কেন যত্ন নেওয়া হয়? এগুলো গ্রোয়িং এর জন্য ইন্টেনসিভ বা ইন্ডিভিজুয়াল তোমার পরিচর্যার প্রয়োজন হয়। যদি পরিচর্যা ঠিক মতো না তাহলে এগুলো আমাদের গ্রোয়িং হবে না, বা উই ক্যান নট কাল্টিভেট দ্য ক্রপস। ইন অ্যাডিশন এই ক্রপগুলো তোমার হচ্ছে ইউজড করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার ফ্রেশ অবস্থায়, অর্থাৎ এগুলো কাঁচা অবস্থায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। প্রসেস করা যায় না সেটা না, প্রসেসিংও করা যায়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ফ্রেশ ইউজ করি অ্যাজ ইট ইজ অবস্থায়। এগুলো দেখবা যেগুলো পাতা বহুল, এগুলোতে পাতা অনেক বড় থাকে, ফলে এগুলো তোমার যে লঞ্জিভিটি থাকে, এই লঞ্জিভিটিটা খুবই কম। এই কারণে এই ক্রপস গুলার বিশেষ যত্ন সহকারে তোমার হারভেস্টিং থেকে তোমার আপ টু কনজাম্পশন পর্যন্ত আবার বিশেষ ধরনের টেক কেয়ার করা হয়। টেক কেয়ার যদি আমরা না করি তাহলে এগুলো হচ্ছে তোমার কোয়ান্টিটেটিভলি, অর্থাৎ কোয়ান্টিটেটিভলি এগুলো তোমার নষ্ট হবে, এবং ঠিক মতো যত্ন যদি আমরা না নিতে পারি, হ্যান্ডেলিং না করতে পারি, তাহলে এদের যে তোমার নিউট্রিশনাল কোয়ালিটি আছে বা মেডিসিনাল যে তোমার ভ্যালু আছে, এগুলো তোমার নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আমরা যে উদ্দেশ্যে যে ক্রপগুলা ইউজ করব সেগুলো সেই উদ্দেশ্যে আমরা পাবো না। যেমন আমরা যদি এখন ভেজিটেবল, তাই না, ভেজিটেবল শাকসবজি আমরা একটা শাকসবজি হারভেস্টের পর বেটার হচ্ছে যত দ্রুত সম্ভব এগুলো আমরা কনজিউম করতে হবে। এই কনজাম্পশনটা আমরা তো মানে মাঠ থেকে তুলে নিয়ে এসে আমাদের কাছে হয়তো অনেক সময় রেডি থাকে না, এটাকে ডিস্টেন্স মার্কেটিং করতে হয়। এই কারণে কিছু তোমার সেট রুল বা বাধা ধরা নিয়ম কানুন আছে, যাতে এগুলো তোমার লঞ্জিভিটি ঠিক থাকে এবং এট দ্য সেম টাইম এগুলোর নিউট্রিশনাল কোয়ালিটি বা মেডিসিনাল যে তোমার ভ্যালু আছে সেগুলো যাতে ঠিক থাকতে পারে। এখন কথা হলো যেগুলোকে তো আমরা টোটালি একটা ক্রপ হারভেস্টের পর, বিশেষ করে আমাদের হর্টিকালচারাল ক্রপস যে কোনো একটা ধরো ভেজিটেবল, এগুলো নষ্ট হওয়ার কারণ কি? এনিওয়ে আমি এগুলো না দেখাই তোমাদের সাথে, কখনো হলে আমরা আর একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবো। তোমরা কি দেখতে পাও? জি স্যার। যদি দেখতে পাও তাহলে দেখো যে আমরা হারভেস্টিং আমাদের একটা মূল উদ্দেশ্য বা চ্যাপ্টার ছিল, যে আমরা কে ক্রপ হারভেস্টিং। হারভেস্ট মানে কি স্যার? ফসল তোলা। ফসল তোলা, হ্যাঁ, ফসল সংগ্রহ করা, ঠিক আছে। তো হারভেস্ট কখন? Crop should be done at the right stage of maturity, অর্থাৎ আমাদের ক্রপটা যখন তোমার অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচুরিটিতে আসবে তখন সেটাকে আমরা হারভেস্ট করব। যদি আমরা টু আর্লি অর্থাৎ খুব আগে হারভেস্ট করে নিই অথবা খুব পরে হারভেস্ট করি, তাহলে এগুলো গুণগত মান তোমার ঠিক থাকে না। আচ্ছা, এখন ম্যাচুরিটি বলতে কি বোঝায়? দেখো এখানে একটা সংজ্ঞা এরকম আছে যে তোমার ম্যাচুরিটি ইজ দ্যাট স্টেজ অ্যাট হুইচ এ কমোডিটি হ্যাজ রিচড এ সাফিসিয়েন্ট স্টেজ অফ ডেভেলপমেন্ট। অর্থাৎ ম্যাচুরিটি বলতে আমাদের হর্টিকালচারাল ক্রপসের ক্ষেত্রে বোঝায় যে তার ডেভেলপমেন্টাল স্টেজের এমন একটা পর্যায়ে পৌঁছিবে যখন ক্রপটা আমরা তার যে কোয়ালিটি আছে এই কোয়ালিটি ধরে রেখে আমরা কনজিউম করতে পারবো, একটা মিনিমাম স্টেজ অফ ডেভেলপমেন্ট, রাইট? তোমরা ম্যাচুরিটি বলতে অ্যাগ্রোনমিতে পড়ছো যে তাদের ম্যাচুরিটি তারা একটাকে কনসিডার করে মোস্ট অফ দ্য কেসে, যেহেতু তাদের গ্রেন
বা যে ফলটা হয় বা বীজটা হয় সে বীজটাই একমাত্র উদ্দেশ্য থাকে। কিন্তু আমাদের শুধু হর্টিকালচারাল ক্রপস গুলা নট অনলি বীজ, আমরা রুট থেকে আপ টু শুট পর্যন্ত এক একটার জন্য এক এক অংশ আমরা খাই। এই কারণে বলা হয় যে এগুলোর এক একটা স্টেজ পর্যন্ত তোমার আসতে হবে, ডেভেলপড হতে হবে। এই স্টেজে আসা পর্যন্ত আমরা একটা ক্রপ কোয়ালিটি মেনটেন করে এবং আমার খাওয়ার উপযোগী থাকবে সেটাকে আমরা বলবো ম্যাচুরিটি। যেহেতু আমরা বললাম অ্যাগ্রোনমিক ক্রপস এবং আমাদের হর্টিকালচারাল ক্রপস, এই কারণে আমরা হর্টিকালচারিস্টরা ম্যাচুরিটিকে দুই ভাগে ভাগ করি। একটা ম্যাচুরিটি এরকম যে তোমার ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি। ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি হচ্ছে ওই ধরনের ম্যাচুরিটি। বড় করলে ভালো হয়। স্লাইডটা হ্যাঁ বড় করব, বড় দেখা যাক। আচ্ছা, তোমাদের সাথে আরেকটা কথা বলে নি আমি। তোমরা অ্যাটেন্ডেন্স কিভাবে করতেছো, মেনটেন করতেছো? স্যার অনেক স্যার গুগল ফর্ম দেয়, আবার অনেক স্যার চ্যাট লিস্টে নেয়। আচ্ছা আচ্ছা, আমি আর একটা থার্ড পদ্ধতি বলি। তোমরা যদি এগ্রি করো, সেটা হলো যে তোমরা প্রত্যেকটা সেকশনের একজন করে তোমাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ আছে, নিশ্চয় আছে না? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, ক্লাস রিপ্রেজেন্টেটিভ যদি থেকে থাকে তাহলে প্রত্যেক এ বি সি ডি এই 4 সেকশন তো আমাদের, না? হ্যালো। জি স্যার। আচ্ছা, 4 সেকশনে প্রত্যেকটা সেকশনে তোমরা ক্লাস অ্যাটেন্ডেন্স গুলা কালেকশন করবে। তোমাদের ওয়ে অনেক রকম আছে, আমি জানি তোমরা অনেক ভাবে করতে পারো। তোমাদের ফেসবুক গ্রুপ আছে, ইত্যাদি ইত্যাদি আছে, ইত্যাদি এখন ওয়েতে তোমরা কালেকশন করে প্রত্যেকের যে 4 জন আছে এই 4 জন আমাকে ইমেল করে দিবা। সেটা কিভাবে করবা? লিখবা ডেট, অর্থাৎ আজকে 14 তারিখ, 14/3/2021 তারিখ, সেকশন এ। তারপরে শুধু তোমার প্রেজেন্ট আইডি গুলা, যে আইডি নাম্বার গুলা প্রেজেন্ট থাকবা সেগুলো আমাকে পিডিএফ ফর্মে ইমেল করে দিবা। ওকে, এখন আমি তোমাদেরকে বলবেন স্যার, ওইভাবে দিলে তো সবাই প্রেজেন্ট হয়ে যাবে। সবাই তো স্যার হবে। হ্যাঁ, স্যার ওইভাবে দিলে সবাই একজন কথা বলো। এভাবে দিলে তো স্যার যদি সবাই বলে দেয় স্যার আমরা প্রেজেন্ট ছিলাম, তাহলে তো সবাই তো স্যার দিয়ে দিবে। আমি এই যে এটা তোমাদের উপর ছাড়লাম, তোমরা ইউনিভার্সিটির স্টুডেন্ট তো 256 57 আমি বলি তোমাদের কথা আমি বলতেছি স্যার, নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ হ্যাঁ হতে পারে আর কি। আমি লাস্টই দেখবো, আমাকে বাদ দিয়ে 256 এখন প্রেজেন্ট আছে, এবং লাস্ট পর্যন্ত আমি দেখবো যে কয়জন প্রেজেন্ট থাকে। ওকে, সেই হিসাবে আমি টোটাল 4 সেকশনে যোগ করব। আমার মনে হয় না তোমরা এটা নিয়ে খুব বেশি করবে। যারা ক্লাসে থাকবা না তারপরও প্রেজেন্ট দিতে চাইবা, যারা প্রেজেন্ট প্রয়োজন হবে আমাকে ফিজিক্যালি বলবা যখন এখানে অ্যাভেলেবল হবা, যে কেন তোমরা পারো নাই। ওকে, ইউনিভার্সিটির স্টুডেন্ট অন্তত এই মরালিটিটুকু ডেভেলপ না করলেও প্র্যাকটিস করার চেষ্টা করো। আমি নিজে কন্ট্রোল করতে পারি, কিন্তু আমি ছাড়তে চাচ্ছি তোমাদের উপর। দেখি কি হয়। আজকে সন্ধ্যার মধ্যে 4 জন আমার ইমেল অ্যাড্রেস আমি একটু লিখে দিই, তোমরা এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিও। চ্যাট বক্স গেল কই?
আবার চ্যাট বক্স যে হারায় গেল মনে হচ্ছে নাকি? ভালোই তো। আচ্ছা, তোমরা একজন চ্যাটে তোমাদের চারজনেরই ই করো তো, আহ, যে সিয়ার আছো এই সিয়াররা চারজন বা একজন যে কেউ একজন চ্যাটে পাঠাও তো তোমার নাম্বার, ওকে স্যার। যে কেউ একজন নাম্বার পাঠাও, দেখি কি অবস্থা, কোথায় কি নাম্বার কারণে পাঠাবো হারাই না গেছে। স্যার, মেইল আইডি পাঠাবো। তোমাদের মেইল আইডি যদি চারজনের পাঠাতে পারো সেটাও হবে। আমার মেইল ইমেল আইডিটা আমি একটু বলি, লিখে নাও। চারজন শুনো তাহলেই স্যার হবে, আপনার বাকি না তো শুনো। স্যার বাউ অ্যাপসে নাই, মানে বাউ যে অ্যাপস আছে ওইখানে। আহ, আমার এতে হ্যাঁ আছে তো বটেই। তারপরে আমি বলি, শুনে রাখো একটু, জি স্যার। কাজে দিবে। এম আর এম মোহাম্মদ আর রেজাউল KARIM 1996 @yahoo.com। আচ্ছা, মনে হয় পাইছি। ওকে, আমার মনে হয় ডান, তোমরা পাইছো না? ওকে, যদি পেয়ে থাকো তাহলে তোমরা করে দিবা আর কি, এই ইমেল অ্যাড্রেসে আমাকে পাঠিয়ে দিবা এবং আজকে সন্ধ্যার মধ্যে পাঠিয়ে দিবা আর কি। তাহলে আমরা এখানে ফিরে আসি যে ফিজিওলজিক্যাল ম্যাচুরিটিটা কি জানি, যে ম্যাচুরিটি অফ এর কমিউনিটি স্টেজ অফ ডেভেলপমেন্ট when growth and maturation has occurred। স্যার জি স্যার ওই যে অ্যাগ্রোনমি ক্রপ আর হর্টিকালচার ক্রপের ম্যাচুরিটির মধ্যে যে ডিফারেন্সটা সেটা একটু আরেকবার বলবেন? আমি সেটা এখানেই আছি আর কি। হর্টিকালচারাল ক্রপস এবং অ্যাগ্রোনমিক ক্রপস ম্যাচুরিটির মধ্যে ডিফারেন্স আমি বলি নাই, আমি বলেছি যে তোমার অ্যাগ্রোনমিক যে ক্রপ গুলা সেগুলো মোস্ট অফ দ্য কেসে আমরা কনজিউম করি তাদের সিড, তাই না? দেখো যে আমরা যদি পালস ক্রপও ধরি, অয়েল ক্রপ ধরি, গ্রেন ক্রপ, সবগুলাই আমরা কিন্তু সিড ব্যবহার করি, তাই না? সুতরাং তারা তাদের ক্ষেত্রে ফিজিওলজিক্যাল ম্যাচুরিটিটা কনসিডার করে। কিন্তু আমরা হর্টিকালচারের ক্ষেত্রে আমরা দুই ধরনের ম্যাচুরিটির কথা বলে থাকি। নাম্বার ওয়ান হচ্ছে ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি। ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি কি? যে একটা ক্রপ যখন তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট একেবারে কমপ্লিট করে নেবে এবং ম্যাচুরেশন আনবে, যেটা পরিপক্কতা বলে আর কি, একেবারে তোমার ম্যাচিউর হয়ে যাবে। যেমন এইখানে আমি একটা উদাহরণ হিসেবে দিয়ে রাখছি ছবি, এই ছবিটা চেনো তো তোমরা? চেনো কি? ঢেঁড়স। হ্যাঁ লেডিস ফিঙ্গার। হ্যাঁ, এটা একটা ঢেঁড়সের আর কি। এবং এই ঢেঁড়সটা কেমন ঢেঁড়স? একেবারেই যেটা আমরা বলি যে তোমার মোটের উপর পেকে গেছে, তাই না? ম্যাচিউর হয়ে গেছে। অর্থাৎ এই ঢেঁড়সটা এই স্টেজে আসার পর একে তুমি রাখিয়ে দিলে এর কিন্তু আর কোনো পরিবর্তন হবে না, এরপরে যেটা হবে সেটা সে শুধু নষ্ট হবে। হ্যাঁ, আমি ক্লাসে আছি, ক্লাস শেষ করে আমি কথা বলবো। এই স্টেজের পর আর কোনো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হবে না। এই স্টেজের ঢেঁড়স কখন প্রয়োজন হয়? যখন এখান থেকে আমরা বীজ কালেকশন, রাইট? এখন আর একটা ম্যাচুরিটির কথা আমরা বলি যে তোমার
যেটা হচ্ছে হর্টিকালচারাল অথবা কনজাম্পশন অথবা কমার্শিয়াল ম্যাচুরিটি। সেটা কি জিনিস? কনজাম্পশন আর কমার্শিয়াল ম্যাচুরিটি ইজ দ্যাট ডেভেলপমেন্টাল স্টেজ at which a particular commodity is eaten। অর্থাৎ গ্রোথ এন্ড ডেভেলপমেন্টাল এমন একটা তোমার স্টেজে পৌঁছে, অবস্থায় পৌঁছে, যে অবস্থাতে এই কমোডিটি বা এই প্রোডাক্টটাকে আমরা খেতে পারি। ফর এক্সাম্পল, একই অবস্থা আমি দিয়েছি যে ঢেঁড়স। ঢেঁড়স যখন আমরা সবজির জন্য খাবো, তখন কি আগের স্লাইজের যে ঢেঁড়সটা ছিল এটা কি আমরা খাবো? খাবো না, এটা আমরা ইউজ করব বীজের জন্য। অর্থাৎ এইটাই হচ্ছে আমার ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি, অর্থাৎ একেবারে গ্রোথ স্টেজের ডেভেলপমেন্টের এমন একটা স্টেজ যাবে যে এরপরে দেখা দিলে তার আর কোনো গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট হবে না। কিন্তু আমরা কনজাম্পশন বা হর্টিকালচারাল ম্যাচুরিটি বলছি ওই স্টেজটাকে, যে স্টেজটাকে আমরা খাবার জন্য তোমার উপযোগী ভাববো। যেমন আমরা ঢেঁড়স সবাই চিনি, এই কারণে এখানে ঢেঁড়সের উদাহরণটা আমাদের দেওয়া হয়েছে। এবং তোমরা জানো যে ঢেঁড়স একেবারে ভেরি মাচ একটা সেনসিটিভ ভেজিটেবল। এই ভেজিটেবলটা রাইট স্টেজে আমাদের হারভেস্ট করতে হবে। এই কারণে আমি বলতেছিলাম যে আমরা হারভেস্ট করব কখন? এট দ্য রাইট স্টেজ অফ ম্যাচুরিটি। এবং ম্যাচুরিটিটা ডিপেন্ড করে আমার অন দ্য বেসিস অফ অবজেক্টিভ, অর্থাৎ কি উদ্দেশ্যে আমি এটা পালন করব। নাম্বার ওয়ান, যদি আমরা এটা সিড কালেকশনের জন্য করি তাহলে ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। যদি আমি কনজাম্পশনের জন্য চিন্তা করি তাহলে আমাকে তার স্টেজ পর্যন্ত, এটা একটা ভেজিটেবল। যদি আমি ব্যানানার ক্ষেত্রে বলি তাহলে ব্যানানারও তোমার, যদি আমরা ব্যানানাকে তোমার ফ্রুট হিসেবে খাওয়ার জন্য করি তাহলে তাকে একটা স্টেজ পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। অর্থাৎ একটা রাইট স্টেজে গিয়ে আমরা সেই ক্রপ গুলা হারভেস্ট করব। যদি আর্লিয়ার করি তাহলে সেক্ষেত্রে আমাদের টেস্ট থাকবে না, তার কোয়ালিটি ঠিক মতো হবে না। আবার যদি ওভার ম্যাচিউর অর্থাৎ তার রাইট স্টেজ না করি তাহলে আমাদের কি হবে? ফাইব্রাস হয়ে যাবে অথবা এটা নষ্ট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের কনজাম্পশন বা কমার্শিয়াল ম্যাচুরিটি। এখন আমরা এতক্ষণ তো বললাম রাইট স্টেজ অফ ম্যাচুরিটিতে হারভেস্ট করব। তো সেগুলো হচ্ছে তোমার কি কি দেখা বুঝবো যে এই ক্রপটা, ফর এক্সাম্পল পার্টিকুলার ক্ষেত্রে আমি যে উদাহরণটা দেখালাম যে তোমার ঢেঁড়স, এই ঢেঁড়সটা আমার রাইট স্টেজ বলতে আমি কখন কি দেখে বুঝবো যে এটা তোমার এখন আমার রাইট স্টেজ আছে। ফর এক্সাম্পল আমরা যদি ভেজিটেবল হিসাবে সেই ঢেঁড়সটা আমরা কনজিউম করার জন্য হারভেস্ট করি তাহলে তার কিছু কিছু তোমার বৈশিষ্ট্য আছে বা বাহ্যিক কোনো অবস্থা আছে কিনা যেটা দেখে আমরা বুঝবো যেটা আমার এখন খাওয়ার উপযোগী আছে অথবা আছে। সেই সেট অফ ক্রাইটেরিয়াটাকে আমরা বলি ম্যাচুরিটি ইন্ডেক্স বা ম্যাচুরিটি ইন্ডিসে, যদি সেট অফ ক্রাইটেরিয়া থাকে। এখন ম্যাচুরিটি ইন্ডেক্সটা কি জিনিস? যে ম্যাচুরিটি ইন্ডেক্স অফ এ কমোডিটি ইজ এ মেজারমেন্ট অর মেজারমেন্টস সেট অফ মেজারমেন্ট, যেটা তোমার আমরা ডিটারমাইন করি উইদার এ পার্টিকুলার কমোডিটি ইজ ম্যাচিউর। অর্থাৎ একটা ক্রপ তোমার ম্যাচিউর হয়েছে কি হয়নি সেটা বোঝার জন্য যে সমস্ত তোমার ইন্ডেক্স বা ক্রাইটেরিয়া আমরা ডিটারমাইন করব বা ডিটারমিনেট করে সেট অফ ক্রাইটেরিয়াকে আমরা ম্যাচুরিটি ইন্ডেক্স বলবো। ম্যাচুরিটি ইন্ডেক্স এক একটা ক্রপের জন্য এক এক রকম তোমার ইন্ডেক্স ব্যবহার করা হয় এবং এই ইন্ডেক্স গুলা তোমার কিছু তোমার বৈশিষ্ট্য আছে যেগুলো হচ্ছে এইরকম, যে তোমার ক্রোনোলজিক্যাল ফিচার। ক্রোনোলজিক্যাল ফিচার বলতে বোঝায় যে প্রত্যেক ক্রপ হারভেস্টিং এর জন্য তার প্ল্যান্টিং থেকে আপ টু হারভেস্টিং পর্যন্ত একটা নির্দিষ্ট সময় অতিবাহিত করতে হয়। যেমন লাল শাক, ডাঁটা শাক আমরা চিনি তো নাকি? হ্যালো, যদি চিনে থাকি না হলে আজকে চিনে নিবা আর কি। লাল শাক, ডাঁটা শাক যখন শাক হিসেবে আমরা খাবো তখন কি কি অবস্থায় আমরা করব?
মানে এই একটা নির্দিষ্ট ডেটের পর লাল শাক ডাঁটা শাক আমরা মাঠে বপন করি। বপন করার একটা নির্ধারিত সময় পর এটাকে আমরা হারভেস্ট করব, যেমন 30 থেকে 40 ডেজের মধ্যে। এরপরে যদি তুমি হারভেস্ট করো তাহলে সেটা কিন্তু ফাইব্রাস হয়ে যাবে, ফাইবার শুধু থাকবে, এটা খাওয়ার উপযোগী থাকবে না। আমের কথা আসো। আমের ফ্লাওয়ারিং কখন হয়? আমের ফ্লাওয়ারিং, আম লিচু স্যার এই সময় হয়। হ্যাঁ, এই সময়টা হচ্ছে যে ফেব্রুয়ারি থেকে আপ টু মিডল অফ মার্চ পর্যন্ত, তাই না? ফেব্রুয়ারির লাস্ট উইক থেকে মিডল অফ মার্চ পর্যন্ত। এখন এই ফ্লাওয়ারিং থেকে আম পাকা পর্যন্ত একটা নির্ধারিত সময় আছে। তুমি ইচ্ছা করলেই কালকে আম পাকা তুমি পাবা না। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা তোমার আমের ক্ষেত্রে আর কি, আম 12 মাসে আম বলবা যে স্যার 12 মাসে আম আছে, ওটা বাদ দেওয়া। এখন যেটা আমাদের আছে এটা আমরা লাস্ট উইক অফ মে থেকে আপ টু জুলাই আগস্ট পর্যন্ত পাবো। এখন এটাও তোমার অনেকটা নির্ভর করে ভ্যারাইটির উপর, যে কোনোটা হয়তো তাড়াতাড়ি বাজারে আসবে, কোনোটা হয়তো দেরিতে আসবে। অর্থাৎ এক এক জাতের এক এক আমের সময় এক এক রকম। অর্থাৎ এটা মিনিংটা হচ্ছে এরকম যে ডেজ ফ্রম প্ল্যান্টিং অথবা ফ্লাওয়ারিং টু হারভেস্টিং, একটা নির্ধারিত সময় পর বা নির্দিষ্ট সময় পর তোমার সেই ক্রপটা হারভেস্ট করতে হবে। যেমন এখন সবগুলা গাছেরই তোমার অলমোস্ট যত ল্যাংড়া, ফজলি, ক্ষীরসাপাত, রূপালী, সোনালী, যত ধরনের আম আছে, আম্রপালি, সবারই ফ্লাওয়ারিং কিন্তু এই সময়তেই হয়েছে। কিন্তু বাজারে দেখবা আম পাচ্ছ এক একটা এক এক সময়তে, অর্থাৎ ফ্লাওয়ারিং থেকে আপ টু ফ্রুট হারভেস্টিং পর্যন্ত একটা নির্ধারিত সময়। দ্যাট ইজ দ্য ক্রোনোলজিক্যাল ফিজিক্যাল ফিচার, অর্থাৎ বাহ্যিক অবয়ব, অর্থাৎ তার বাহ্যিক অবয়বের উপর ভিত্তি করে আমরা ক্রপটাকে হারভেস্ট করতে পারি। এবং সেগুলো হচ্ছে তোমার শেপ, সাইজ, সারফেস স্ট্রাকচার দেখতে পারি। যেমন কলা, আমরা প্রত্যেকেই কলা দেখেছি, তাই না? যদি কলা দেখে থাকি তাহলে যদি পাকা কলার ক্ষেত্রে কনসিডার করা হয়, কলার কয়টা মানে তোমরা যখন কলা খেয়েছো মানে কে কে? সবাই খাইছে, সবাই খাইছে, তাই না? আচ্ছা, অনেকে অবশ্য না খাইতে পারে আর কি। সবাই যদি খেয়ে থাকো ভালো কথা। তো কলা কি মানে চোচা সহ খাও না চোচাটা ফেলো? স্যার ফেলে দেওয়া হয়। ফেলে দেওয়া হয়, তাই না? এটা অভ্যাস কথা। বলে স্যার কি পাগলের মতো কথা বলতেছেন। আচ্ছা, কলা যখন চোচাটা ফেলে দাও তখন কয় ভাগে করো, মানে চোচাটা ফেলার চেষ্টা করো? স্যার 3 ভাগে। 3 ভাগে, এই তো, ভেরি নাইস। তুমি একেবারে খুব ভালোভাবে তোমার অবজারভেশন থাকলে তোমার তাকে হ্যান্ডেল করা খুব সোজা হবে তোমাদের বোঝানো। আচ্ছা, 3 ভাগে, অর্থাৎ কলা হচ্ছে 3টা কার্পেল থাকে আলাদা আলাদা, এই কারণে কলার 3টা ট্রাই কার্পেলারি, এবং 3টা আলাদা তোমরা আলাদাভাবে ফেলো। এবং 3টার একই দেখবা যে খাঁজ যুক্ত একটা অংশ আছে, তাই না? 3 দিকে 3টা খাঁজ যুক্ত অংশ আছে। কলা যখন ম্যাচিউর হবে তখন এই খাঁজগুলা কি হবে? গোল হইতে থাকবে, রাউন্ডিশ হতে থাকবে। কলা যখন যত ইমম্যাচিউর থাকবে এই খাঁজগুলা তত প্রমিনেন্ট থাকবে। সুতরাং কলা কিনতে যাওয়ার সময় শুধু তার রং দেখে ভুলবা না, দেখবা যে কলাটা রাইট স্টেজ, অর্থাৎ ম্যাচুরিটির শেষ পর্যায়ে আসা হারভেস্ট করেছিল কি করেনি। তাহলেই বুঝবা যে কলাটা পাকানোর জন্য কোনো ম্যাল প্র্যাকটিস করা হয়েছে না হয়নি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে শেপ, সাইজ, সারফেস স্ট্রাকচার, আর সারফেস স্ট্রাকচারে চেঞ্জ হয়ে যাবে। ওকে স্যার, এখন সব কলা তো ম্যাচিউর হওয়ার আগে কেটে নিয়ে যায়, ওগুলো নিয়ে যায় পাকায়, তারপর বাজারে বিক্রি করে। হ্যাঁ, সব কলাই কেটে নিয়ে যায় না, সব কলাই কেটে নিয়ে যায় না। ফার্মারকে বা যারা গ্রোয়ার তারাকে কি তুমি এত মনে করো যে তারা সব কলা কেটে নিয়ে যাবে? এখন আমাদের মতো যারা হচ্ছে একেবারেই
নিরক্ষর ভোক্তা। নিরক্ষর ভোক্তা বলতে সে কিছুই বুঝে না, সে শুধু সামনে জিনিস বুঝে। বুঝা গেছে? বলে স্যার নিরক্ষর ভোক্তা কারা? এদের ক্লাসিফিকেশন তোমরা করে নিবা আর কি, যারা হয়তো বুঝবে না বা জানবে না। সবগুলাই কাঁচা কাটে না, ম্যাচিউর, অর্থাৎ কলাটা এখন আমি ম্যাচুরিটি আসছে, এগুলো সিমটম দেখে বুঝবো যে এটা হারভেস্টের সময় হয়েছে, এবং এইটা আমি নিয়ে যা রাখলে এই যথাযথ প্রাকৃতিক নিয়মে তোমার রাইপেনিং হয়ে যাবে, অর্থাৎ আমরা যে খাবো খাওয়ার মতো অবস্থায় আসবে, খাওয়া অর্থাৎ পাকবে, পাকা বুঝো তো, তাই না? আচ্ছা, গ্রোথ এন্ড স্যার ডেভেলপমেন্ট। যেটা স্যার বললেন যে স্যার কলা কি স্যার মেচিউর কিনা স্যার বুঝবো, স্যার এটা বাহ্যিক ভাবে আমরা কিভাবে বলবো? এই মানে যে স্যার বাহ্যিক কি লক্ষণ দেখা যাবে? হ্যাঁ, এটাই বলতে চাচ্ছিলাম। এটা তোমার জন্য হচ্ছে যে বললাম যে কলার যে খাসগুলা আছে, খাসগুলা রাউন্ডিশ হবে আর কি, খাসগুলা প্রমিনেন্ট থাকবে না। এখন এক এক কলার কিন্তু এক এক ধরন আছে। সবরি কলার খাস যেমন থাকে, আবার বিভিন্ন আমাদের মেহের সাগর বা অমৃত সাগর আছে, সেগুলোর খাস আলাদা টাইপের আছে। তবে অ্যাটলিস্ট এইটুকা বোঝা যায় যে তোমার সেটা ম্যাচিউর ছিল না ইম্যাচিউর অবস্থায় সে তোমার হারভেস্ট করে এটাকে রাইপেনিং এজেন্ট দ্বারা পাকিয়েছে। এইটা গেল। আর যে কাটবে বা যে হারভেস্ট করবে তার জন্য হচ্ছে কালার তোমার চেঞ্জ হবে। এখানে নেক্সট আছে যে স্কিন কালার। স্কিন কালার এক একটা ক্রপ জন্য এক এক রকম স্কিন কালার হবে। তারপরে টেক্সচার, কেমিক্যাল কম্পোজিশন, কেমিক্যাল কম্পোজিশনের মধ্যেও তোমার চেঞ্জ হয়। এটা হচ্ছে যারা এটা হারভেস্ট করবে বা টেক্সচার কি? সরি, টেক্সচার কোন জিনিস? টেক্সচার বুঝো না? না স্যার, হ্যাঁ, বুঝো না? না স্যার ওটা বুঝলাম না। গুগলে সার্চ দাও, হোয়াট ইজ টেক্সচার। স্যার টেক্সচার আর ফিজিক্যাল ফিচারস এই দুটো কি সেম নাকি? হ্যাঁ, টেক্সচার দেখো, যে টেক্সচারে গুগলে সার্চ দিবা, যে ওই যে কালকে আমাকে জিজ্ঞাসা করো অথবা তোমাকে আমি জিজ্ঞাসা করবো তোমার কত, আইডি কত যেন? স্যার 250। 250। ভয়ের কোনো কারণ নাই, গিয়ে দেখো গুগলে যে হোয়াট ইজ টেক্সচার অফ ফ্রুট। ফ্রুটেরই ধরো, যেহেতু এটা আমরা ইন জেনারেল করছি, হর্টিকালচার তো তোমার ধরো আমাদের অর্নামেন্টাল ফ্লাওয়ার্স আছে, অর্নামেন্টাল তোমার প্ল্যান্ট আছে, ফ্রুটস আছে, ভেজিটেবল আছে। তুমি ফ্রুটস এর ক্ষেত্রে টেক্সচারটা দিয়ে রাখবে যে হোয়াট ইজ টেক্সচার অফ এ ফ্রুট বা টেক্সচার অফ এ ফ্রুট। ওকে ওকে, 250। ওকে, তারপর হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন। কেমিক্যাল কম্পোজিশন তোমরা জানো যে আমাদের প্রত্যেকটা ক্রপ বা প্রোডাক্ট বিভিন্ন ধরনের কেমিক্যাল কম্পোজিশন ধারণ করে, কেমিক্যাল কম্পোজিশনের সমন্বয়ে গঠিত। কোনোটাতে কার্বোহাইড্রেট, স্টার্চ, বিভিন্ন ধরনের অর্গানিক, ইনঅর্গানিক অ্যাসিড থাকে, সেগুলো তোমার চেঞ্জ হয়। ফর এক্সাম্পল, যদি তুমি আমের ক্ষেত্রে আমরা ধরি, তাহলে আম যখন কাঁচা থাকবে তখন সেটা টক থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। ম্যাক্সিমাম আমই তোমার ভীষণ টক। কারণটা হলো কি, যে সেখানে অ্যামাইনো অ্যাসিড থাকে, বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড বা অর্গানিক অ্যাসিড থাকে। যখন এটা তোমার রাইপেনিং স্টেজের কাছাকাছি যায়, তখন অ্যামাইনো অ্যাসিড কনভার্টেড ইনটু তোমার গ্লুকোজ, ফ্রুক্টোজ অথবা সুক্রোজ। ফলে তাদের কেমিক্যাল কম্পোজিশনের এইভাবে চেঞ্জ হয়। ফিজিওলজিক্যাল প্রপার্টি, তোমার শরীরবৃত্তীয় কিছু ঘটনা আছে যেগুলো তোমার চেঞ্জ হতে থাকে। তাদের রেসপাইরেশন রেট, আবার কখনো কখনো তোমার ট্রান্সপাইরেশন রেট, আদার যে সমস্ত ফিজিওলজিক্যাল প্রপার্টিজ গুলো আছে সেগুলো তোমার চেঞ্জ হবে। অনেক ক্ষেত্রে তোমার ফটোসিনথেটিক রেটও তোমার ডিটারমিনেশন করা হয়, যে তার ফটোসিনথেটিক রেট এক সময় গিয়ে কমে যাবে। একেবারে যখন ইয়াংগেস্ট স্টেজে থাকবে তখন এক ধরনের ফটোসিনথেসিস তোমার ক্যাপাসিটি বা রেট থাকবে, যখন তোমার ম্যাচুরেশনের দিকে যাবে তখন ফটোসিনথেসিস ডিক্লাইন হবে। ফরমেশন অফ অ্যাবসিসিন লেয়ার। ফরমেশন অফ অ্যাবসিসিন লেয়ার বলতে বোঝায়
যদি আমরা ফ্রুটস এর ক্ষেত্রে তোমার কথা বলি, অনেক ফ্রুটস দেখেছো, বা গাছের বোটা দেখেছো তো নাকি? গাছের পাতা দেখেছো? হ্যালো। জি স্যার, অবশ্যই স্যার। ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, পাতা দেখেছো। যদি ওরকম আবারও ক্লোজ অবজারভেশন করো, যে কিছু কিছু পাতা আছে গাছ থেকে তোমার পড়ে যায় একটা নির্ধারিত সময় পর, জানা? এখন হচ্ছে পাতা পড়ার জন্য খুবই জি অপটিমাম, স্যার। রাইট? পাতাটা পড়ে কিভাবে? তার গাছের ডালে যে অংশটা লেগে আছে, এই অংশটা থেকে পাতাটা কিন্তু ছুটে যায়, তাই না? সেই জায়গাতে জি কিন্তু স্যার। কোনো রকম ঘা হয় না বা কোনো রকম ক্ষত হয় না, হয় কি? হয় না। একেবারে জাস্ট পাতাটা ছুটে পড়ে যায় মাদার প্ল্যান্ট থেকে, বা তার যে ডালে ছিল সে ডাল থেকে সে ডিটাচড হয়ে জাস্ট পড়ে যায়। এটা হওয়ার কারণ কি? বিভিন্ন কারণ আছে। কারণ তবে পড়ার ফেনোমেননটা হচ্ছে যে তোমার পাতার বোটা এবং গাছের যে অংশে বা ডালে যে লেগেছিল, ব্রাঞ্চে যে তোমার এটা অ্যাটাচমেন্ট ছিল, এই জায়গাতে একটা তোমার অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হয়। এই অ্যাবসিসিক অ্যাসিড তৈরি করে তোমার মাদার প্ল্যান্টের সাথে যে গাছের একটা সংযোগ ছিল, এই সংযোগটাকে সে বিচ্ছিন্ন করে ফেলে, রাইট? এটাকেই বলা হয় ফরমেশন অফ অ্যাবসিসিন লেয়ার, অর্থাৎ একটা ডিটাচমেন্ট লেয়ার তৈরি হয় যাতে সে সহজেই ছুটে পড়ে যায়। অর্থাৎ যখন ম্যাচিউর হয়ে যাবে কোনো একটা অঙ্গ যেটা তার সব সময় গাছে থাকার প্রয়োজন নাই, এটাকে এখন তোমার গাছ থেকে, মাদার প্ল্যান্ট থেকে ফেলে দেওয়ার বা তাকে ডিটাচ করার প্রয়োজন হবে, তখন এই ডিটাচমেন্টের একটা জায়গা মাদার প্ল্যান্ট থেকে একটা তোমার লেয়ার তৈরি হয়, যেটাকে বলা হয় তোমার অ্যাবসিসিন লেয়ার, এবং এখানে একটু কনস্ট্রিকশন লেয়ার তৈরি হয়। এক সময় তোমার হয়েছিল যে এটা শক্তভাবে লেগে থাকার জন্য। তোমরা যদি অ্যানাটমি পড়ে থাকো, ওখানে কি ধরনের সেল হয়? স্ক্লেরেনকাইমা সেল, তাই না? প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, আর কি আছে? কোলেনকাইমা। হ্যাঁ, স্যার। কোলেনকাইমা, তাই জি না? স্যার। তো গাছে যখন বেঁচে থাকার অবস্থা হবে তখন কোন ধরনের এখানে টিস্যু উৎপাদন হয়? সেই টিস্যুটা তখন তৈরি হয়। আবার এই টিস্যুটা যাতে তোমার নির্বংশন হয়ে যায়, এই কারণে এখানে আবার একটা কেমিক্যাল সিক্রেট করে। সেই কেমিক্যালটা হচ্ছে ম্যাচুরেশনের সময় অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হয়। এই অ্যাবসিসিক অ্যাসিডটা এই নির্মোচন লেয়ার তৈরি করতে সাহায্য করে। অর্থাৎ এটা দেখে বোঝা যায়, সরি বলো। আচ্ছা, যাই হোক, এখানে কিছু সেট আপ ক্রাইটেরিয়া আছে। দেখো যে এক এক টপের জন্য এক এক ধরনের ক্রাইটেরিয়া বলা হয়েছে। যেমন রুট, বাল্ব এন্ড টিউবার ক্রপ, যেমন র্যাডিশ এন্ড ক্যারট প্রথমে আছে। এটা লার্জ এনাফ এন্ড ক্রিস্পিনেস থাকবে, অর্থাৎ একটা ক্যারট এবং র্যাডিশ হারভেস্ট করবা, ভ্যারাইটাল লার্জ এনাফ, অর্থাৎ যথেষ্ট বড় হতে হবে, অর্থাৎ যতটুকু বড় হওয়ার কথা ঠিক ততটুকু বড় হবে, এবং ক্রিস্পিনেস থাকবে। ক্রিস্পিনেস মানে বুঝো তো? না স্যার। ক্রিস্পিনেস কি? হ্যাঁ, বুঝো না? স্যার কি বললেন? এই যে এখানে লেখা আছে, দেখো, লেখা দেখতে পাও, লার্জ এনাফ এন্ড ক্রিস্পি। আচ্ছা, যদি না বুঝে থাকো তাহলে স্যার মুচমুচে ক্রিস্পি মানে। সরি, হ্যাঁ আমি এটাই চাচ্ছিলাম। কি বললাম? মচমচে? জি স্যার। তোমাদের আমি একটা অ্যাড দেখি এরকম, যে তোমার অ্যাডটা বাংলাতে আমার জন্য একটু বোঝা কঠিন হয়। ক্রিস্পিনেস মানে যদি মচমচে হয়, মচমচে কখনো আমরা ন্যাচারাল জিনিসের মচমচে বলি না, সেটা কচকচে বলি, তাই না? একটা শসা কখনোই মচমচে হয় না, কচকচে হয়। গাজর কচকচে হয়। মচমচে হয় ফ্রাইড জিনিস, চানাচুর, বিস্কিট মচমচ করে খাওয়া, বাট নট কচকচ করে খাওয়া। ওকে,
জি স্যার। বাংলাগুলো একটু মনে রাখার চেষ্টা করো যে মচমচে কোনটা, কচকচে কোনটা বলে আর কি। আচ্ছা যাই হোক, এনিওয়ে ডাজ নট ম্যাটার। খাওয়া দরকার, পেটে গেলে কিছু গুণ দিবে, ওটা মচমচ করলো না কচকচ করলো ডাজ নট ম্যাটার। Potato, onion, and garlic. Tops beginning to dry and topple over. অর্থাৎ উপর দিক থেকে গাছের যে তোমার আছে সেটা তোমার ড্রাই হতে থাকে এবং টপল ওভার অর্থাৎ ঢলে পড়ে যায়, সেটাকে এই প্রসেসটাকে বলা হয় টপল ওভার। ইয়াম, বিন এন্ড জিঞ্জার লার্জ এনাফ, অর্থাৎ ইয়াম, বিন, জিঞ্জার একটা যথেষ্ট বড় হয় এবং অবভিয়াসলি তার একটা নির্দিষ্ট সময় পর হারভেস্ট করতে হবে। ভেজিটেবলের ক্ষেত্রে যে ইত্যাদি আছে, ওকরার ক্ষেত্রে দেখো যে টিপস যেটা থাকবে লেডিজ ফিঙ্গারের মাথা, সেটা ইজিলি তোমার ভাঙা যাবে, এরকম অবস্থা আসলে বুঝতে হবে যে সেটা হচ্ছে আমাদের হারভেস্টিং এর সময়। স্ন্যাক গোড, এগুলো তোমার থাম্বনেল দ্বারা তুমি যদি পেনিট্রেট করার চেষ্টা, থাম্ব যত বৃদ্ধাঙ্গুল দ্বারা যদি তুমি পেনিট্রেট করার চেষ্টা করো, রেডিলি তোমার অর্থাৎ ইজিলি তুমি পেনিট্রেট করতে পারবে। তারপরে বেগুন ইত্যাদি তোমার এগুলো দেখার বোঝা। টমেটো, তোমার যদি টমেটোকে কাটো তাহলে কাঁচা যদি থাকে তাহলে যে সিড গুলা থাকে এই সিড গুলা তোমার স্লিপিং থাকে না, অর্থাৎ পিচ্ছিল কম হয়। যদি তোমার পাকা অবস্থাতে হবে তত তোমার সিড গুলা পিচ্ছিল ভাব ধারণ করবে এবং অনেক ক্ষেত্রেই তোমার রেড কালার আছে। মাস্ক মেলন এইরকম, ওয়াটারমেলন ডাল হলো সাউন্ড হোয়েন থাম, অর্থাৎ আমরা এখন তরমুজ খাওয়ার সময় তরমুজটা ওয়েল ম্যাচিউরড অবস্থায় হারভেস্ট করছে কিনা, এটা তোমার হলো যে একটা তরমুজ নিয়ে যদি হাতে তুমি মানে চাপড়াও, তাই না, একটা বা করো আর কি, তাহলে তোমার ফাঁপা শব্দ আসবে। ব্যাপারগুলা বুঝান না, এগুলো প্র্যাকটিসের ব্যাপার। বললে তুমি যদি তুমি মানে টনটনে শব্দ না শুনে অভ্যাস থাকে তাহলে তোমার ডাল শব্দ বোঝাও কঠিন হবে। এনিওয়ে, তারপরে এটা একটা কথা, কলিফ্লাওয়ার কার্ড কম্প্যাক্ট, অর্থাৎ কলিফ্লাওয়ারের যে অংশটা ফুল অংশটা খায় সেটা আমাদের কম্প্যাক্ট থাকবে। ব্রোকলি আমরা সবাই চিনি, এদের যে কার্ড থাকবে সেটা আমাদের কম্প্যাক্ট থাকবে। অর্থাৎ এই অবস্থাগুলো দেখে আমরা বুঝবো যে এটা হারভেস্টিং এর সময় আমাদের হয়েছে না হয়নি। স্যার মাস্ক মেলন মানে কি? মাস্ক মেলন মানে হচ্ছে বাঙ্গি। বাঙ্গি, আচ্ছা স্যার। স্যার ওয়াটারমেলন মানে হচ্ছে তরমুজ। সরি আর একটু বলবো জোরে। ওয়াটারমেলন মানে তো তরমুজ। হ্যাঁ, ওয়াটারমেলন মানে তরমুজ। আমি একটা গ্লান্স একবার পড়ে দিই, র্যাডিশ এন্ড ক্যারট, এটা তোমার র্যাডিশ ছিল তো নাকি? মূলা। জি স্যার, মূলা। গাজর। পটাটো, অনিয়ন, গার্লিক। পটাটো আমরা চিনি, অনিয়ন আমরা চিনি, গার্লিক আমরা চিনি, রসুন। ইয়াম কাইন্ড অফ হচ্ছে তোমার মেটে আলু। বিন এবং জিঞ্জার, বিন মানে হচ্ছে শিম, জিঞ্জার মানে হচ্ছে আদা। কাউপি বরবটি, স্ট্যাব বিন এটাও এক ধরনের বিন, সুইট পি, তারপরে উইং বিন, মানে বিনের বিভিন্ন প্রজাতি। স্ন্যাক গোড, যেটা আমরা বলি স্ন্যাক মানে হচ্ছে চিচিঙ্গা। এগ প্ল্যান্ট বা ব্রিঞ্জেল আমরা জানি। বিটার গোড হচ্ছে করলা। কিউকাম্বার আমরা জানি শসা। কলিফ্লাওয়ার ফুলকপি। ব্রোকলির কোনো বাংলা নাই, এটা ব্রোকলি নামধরণ চলতেছে। মেথড অফ হারভেস্টিং, মেথড অফ হারভেস্টিং দুই ধরনের আছে, একটা হচ্ছে তোমার ম্যানুয়াল হারভেস্টিং আর একটা হচ্ছে মেকানিক্যাল হারভেস্টিং। তবে আমাদের দেশে তোমার অলমোস্ট এখনো তোমার ম্যানুয়াল হারভেস্টিং ফলো করা হয় এবং ম্যানুয়াল হারভেস্টিং এর জন্য বিভিন্ন ধরনের তোমার টুলস ব্যবহার করে, যেমন ল্যাডার। ল্যাডার মানে আমরা জানি মই, ব্যাগ পিকিং মেথড অর্থাৎ ব্যাগে করে আমরা কখনো হারভেস্ট করি, পোল বা ক্লিপার্স, তারপরে কাটিং নাইফস এন্ড ডিগিং টুলস। ডিগিং টুলস ব্যবহার করা হয় আন্ডারগ্রাউন্ড যে সমস্ত মডিফাইড রুট অথবা স্টেম থাকে সেগুলোকে হারভেস্টের জন্য আমরা ডিগিং টুল যেমন কোদাল ইত্যাদি ব্যবহার করি। স্যার ক্লিপার্সটা কি? সরি, পোলস বা ক্লিপার্স মেথড?
হোলস বা ক্লিপার হচ্ছে খুবই সোজা জিনিস। যদি দেখি নিচের দিকে একটা ছবি আছে, ছবিতে দেখলে হয়তো ইজিলি বুঝতে পারবা। ওকে স্যার। এটা দেখাই আর কি, দেখানোর চেষ্টা করি। মেকানিক্যাল ডিভাইস আর ইউজড ফর হারভেস্টিং দ্য প্রোডিউস অন কমার্শিয়াল। আমাদের দেশে এখন পর্যন্ত ধান কমার্শিয়ালি তোমার কম্বাইন্ড হারভেস্টার দ্বারা করা হয়। গম জানি না এখন করছে কিনা, তবে হর্টিকালচারাল ক্রপস এখনো তোমার মেকানিক্যাল হারভেস্টিং করা হয় না। এই যে এইটাকে এই যে এইখানে দেখো, এইটাকে বলা হয় পোল হারভেস্টার। এইখানে একটা নেট বা তোমার কাপড়ের মতো একটা জায়গা স্যার থাকে, বুঝতে পারছি। একটা রিং থাকে, রিং এর সাথে একটা বড় পোল আকারে থাকে। তারপরে এইখানে আরেকটা তোমার ইনসাইডের জিনিস থাকে। এইখানে যদি তোমার দূরবর্তী কোনো জায়গা থেকে, বিশেষ করে আম যখন আম হারভেস্ট, পাড়া হয় স্যার। হ্যাঁ এটা হচ্ছে খুবই ভেরি মাচ ইউজফুল। বড় বড় গাছে আম হারভেস্ট করার জন্য তোমার এই জায়গাতে আমটা ঢুকায় যায়, তারপরে একটা ছোট্ট টান দিলেই, যেহেতু ওখানে নির্মোচন লেয়ার তৈরি হয়, অ্যাবসিসিভ লেয়ার, আমটা সহজেই তোমার ছুটে আসে। ল্যাডার আমরা জানি যে ল্যাডার বিভিন্ন ভাবে আমাদের সাহায্য করে আম পাড়ার জন্য বা বিভিন্ন ফ্রুটস পাড়ার জন্য। এগুলো জানি আমরা। নাইফস, বিভিন্ন ধরনের নাইফ আছে। বাস্কেট, তোমার বিভিন্ন ধরনের বাস্কেট ইউজ করা হয়। তারপরে হচ্ছে রোপ, দূরবর্তী জায়গা থেকে বা অনেক বড় গাছ থেকে যদি কোনো জিনিস নামাতে হয় তাহলে আমরা দড়ির সাহায্য নিতে হয়। দড়িটা কিভাবে হয়, এই ঝুড়ির সাথে বেঁধে দেওয়া হয়, তারপরে নিচেই করা হয়। এই মোটামুটি তোমার অবস্থা। যদি অবস্থা এই পর্যন্ত হয় তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। ওকে স্যার এখান থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে স্যার? সরি, প্রশ্নগুলো স্যার এখান থেকে সরি, ওকে হ্যাঁ প্রশ্ন তো আমরা দেখে নিবা, তারপরে প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করবা, স্যার এই প্রশ্নটার আনসার কিভাবে করব। জি স্যার। দ্রুত দ্রুত ক্যাম্পাসে ব্যাক করবা। দোয়া করো যাতে আর পিছানোর মতো পরিস্থিতি তৈরি না হয়। পিছানোর মতো পরিস্থিতি হলে তো কারোর কিছু করার থাকবে না। তারপরে কায় মনে ব্যাখ্যা দোয়া করতে থাকো। এবং আমরা যে যে ধর্মে বিশ্বাস করি, ধর্মের একটা বড় দিক হলো যে প্রত্যেক ধর্মের কিছু কথাবার্তা আছে, যিনি এগুলা দিয়েছেন তিনি যেন আমাদের দ্রুত তার থেকে পরিত্রাণ দেওয়ার ব্যবস্থা করেন আর কি। স্যার আমাদের বলো। স্যার আমাদের টিকাগুলো কি স্যার ভার্সিটি থেকে যে নিয়ে আসতে হবে স্যার? এরকম কোন সিদ্ধান্ত আমার মনে হয় এখন আমরা জানি না, তোমরা জানো কিনা আমিও ঠিক জানি না আর কি। স্যার আমাদের টিকা আমি যেটা যতটুকু বুঝি, হ্যাঁ আমি যতটুকু বুঝি, তোমরা যে যে জায়গায় আছো টিকা দিয়ে ফেলো, ঠিক আছে? কাউকে ডবল টিকা দেওয়া হবে না, আমি বলি আমাদের হ্যাঁ স্যার আমাদের যে যার বাসা যেখানে সেখান থেকেই টিকা দেওয়া হবে স্যার। হ্যাঁ টিকাগুলো দিয়ে ফেলো। তোমরা তোমরা যদি দিতে চাও তাহলে টিকা দিয়ে ফেলো, তুমি ভার্সিটির অপেক্ষা করে লাভ নেই। বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত 2 ডোজ করে টিকা পাওয়া যাবে। 1 ডোজ দেওয়ার পর 2 মাস পর wherever you are। না স্যার অলরেডি ভার্সিটিতে তো আমি জমা দিয়ে দিছি, ভার্সিটি থেকে আমাদের নির্দিষ্ট টিকা দেওয়া হবে। ব্যাপারটা এত সোজা না, ব্যাপারটা এখনো এত ক্লিয়ার কাট কোনো সিদ্ধান্ত নাই, ঠিক আছে? এটা বাংলাদেশ, আমরা বলবো বাংলাদেশ গভর্নমেন্টকে আবেদন করবে, বাংলাদেশ গভর্নমেন্টের ফিজিবিলিটি আছে কিনা এখানে একটা বুথ করার 4-5টা। এগুলো হচ্ছে তোমার গভর্নমেন্ট চেষ্টা করতেছে, কিন্তু তুমি যদি দেওয়ার সুযোগ থাকে তোমার এলাকায়, আমি যেটা মানে একেবারে খুবই কম বুঝি, তো তোমার যদি সুযোগ থাকে তুমি দিয়ে ফেলো। তোমার তো এখানে সেকেন্ড ডোজ দেওয়ার প্রয়োজন, তুমি সেকেন্ড ডোজ দিবা। আমি কি বুঝাতে পারছি ছোট কথা? জি স্যার, জি স্যার। This is the simplest way. যা সিস্টেম ডেভেলপ হয়েছে গুড এনাফ, অন্তত টিকার বর্তমান দেওয়ার যে সিস্টেম বা অবস্থা সেটা হচ্ছে সন্তোষজনক পর্যায়ে। সুতরাং তোমার দেওয়ার সুযোগ আছে, তোমরা যদি দিতে ইচ্ছুক দিয়ে ফেলো সুযোগ থাকে। এবং যে কোনো বয়সের মানুষই দিতে পারতেছে, মানে যাদের অ্যাটলিস্ট এনআইডি আছে,
এবং এনআইডি একমাত্র হচ্ছে তোমার ম্যান্ডেটরি টিকা দেওয়ার জন্য। তুমি ভার্সিটিতে দিয়েছো, ভালো, কিন্তু ভার্সিটির ব্যাপারটা বুঝতেই পারছো আর কি। তুমি ভার্সিটিতে আসবা, অবস্থান করবা, গভর্নমেন্ট ক্যাপাবল কিনা বা কিভাবে ক্যাপাবল হবে, যদিও গভর্নমেন্টের ইচ্ছা আছে। তবে সর্বশেষ কথা ওটাই, যে যে জায়গায় আসো সেই জায়গায় দেওয়ার সুযোগ থাকে দিয়া ফেলো। দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে এবং ইজিয়েস্ট ওয়ে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার একটা আলাদা অ্যাসাইনমেন্ট আছে, খুব দ্রুত যাইতে হবে। তোমরা অ্যাসাইনমেন্ট গুলা, অ্যাটেন্ডেন্স গুলা পাঠিয়ে দিবা আজকের মধ্যে।